যা বলা হয় তাই করবি? এর থেকে কোনো কথা আমি শুনতে চাই না। আমি কিছু বলতে পারলাম না, কারণ আমার চাকরিটা খুবই প্রয়োজন। এটা ছেড়ে দিলে আমার সংসার চলবে না। বাসায় ছোট ভাই ও বোন আছে, মা অসুস্থ। তাই বাধ্য হয়ে গ্যারেজ থেকে গাড়িটা বের করে এনে বাসায় চলে যাই। আপনারা কিছু বুঝতে পারছেন না, তাই তো? আচ্ছা চলুন ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। এই ঢাকা শহরের জ্যামটা আর ভালো হবে না। কোনো রকম ভাড়া বাসাটায় উঠলে বাঁচি। সবার মতো যদি আমার কপালটাও এমন ভালো হতো। যাক, ওসব কিছু সময়ের মধ্যে বাসায় এসে শুয়ে পড়ি। সকাল 5:40 ঘড়ির অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে উঁচু করে ফজরের নামাজ আদায় করে নিলাম। তারপরে আবার একটু শরীরটা এলিয়ে দিলাম বিছানায়। 7:30 দিকে বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালাম। রান্নাঘরে গিয়ে একটা ডিম ভাজি করলাম, আর কালকে রাতের ভাত ছিল, তাই একটু খেয়ে নিলাম। তারপরে সকাল 10টার পরে আবার ঠিকমতো ফ্রেশ হয়ে একটা সাদা শার্ট, কালো রঙের প্যান্ট আর কালো শু পরে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য হলো, একটা কোম্পানিতে চাকরির খবর পড়েছিলাম খবরের কাগজে। সেখানে ছোট্ট একটা পদে কাজের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি, সেই জন্য এইসব পড়লাম। নয়তো সব সময় এমনই একটা গেঞ্জি আর প্যান্ট পরে থাকি। ইন্টারভিউ 11টার পরে হবে, সেজন্য তেমন তাড়া নেই আমার। একটা রিক্সা ডেকে সেটাতে উঠলাম আর অফিসের ঠিকানা দিলাম। সে তার মন মতো রিক্সা চালাতে লাগলো। ও সরি, আমার পরিচয় তো দেওয়া হলো না। যদিও আমার ডাকনাম ঈশান, বন্ধুরা তাই ডাকে। তবে আমার নাম মোহাম্মদ সাব্বির আহমেদ। নামটা পুরাতন, তাই না? আমি আমার বাবা মায়ের বড় ছেলে। বাবা নেই, ছোটবেলায় বাবা মারা যায়, কিন্তু এই তো 3 মাস হলো আমার অনার্সের রেজাল্ট দিয়েছে। আলহামদুলিল্লাহ, A+ সব বিষয়ে। আমার ছোট একটা ভাই ও বোন আছে, আর আমার পরিবারের সবাই আমার থেকে অনেক দূরে থাকে, কারণ আমি ঢাকাতেই থাকি। গতকাল ঢাকায় এসেছি কুড়িগ্রাম থেকে। এই যা, পরিচয় দিতে দিতে চলে এসেছি অফিসের সামনে। পরে আস্তে আস্তে আরও জানতে পারবেন। আপাতত এইটুকুই থাকুক। আমি রিকশার ভাড়া মিটিয়ে অফিসের ভেতরে প্রবেশ করলাম। 6 তলা বিশিষ্ট ভবন। এটা বোঝাই যাচ্ছে অনেক বড়, দামি এবং ভালো মানের কোম্পানি। ভেতরে যেয়ে দেখি অনেক লোক বসে কাজ করছে তাদের নিজ ডেস্কে। কয়েকটা ডেস্ক খালি আছে, ভাগ্যটা সাথে থাকলে হয়তো একটাই আমি বসতে পারবো। একজনকে জিজ্ঞাসা করলাম ইন্টারভিউ কোন দিকে হচ্ছে। সে বাম দিকে দেখিয়ে বলল উপরে 3য় তলায়, আর সেখানে ডান পাশের সোফায় বসতে। আমিও একটা একটা করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। একটু পরেই 3য় তলায় পৌঁছে গেলাম, আর লোকটার কথা মতো ডান দিকে থাকা সোফায় বসে পড়লাম। 30 মিনিট বসে থাকার পরে একজন লোক, হয়তো পিয়ন হবে, সে আমাকে ডেকে নিয়ে গেল একটা রুমে আর ভেতরে প্রবেশ করতে বলল। আমিও আল্লাহর নাম আর দোয়া দরুদ পড়ে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করলাম। গিয়ে দেখি মাত্র একজন লোক। যাক, বাঁচা গেল, কপাল ভালো, নয়তো 2-3 জন বসে থাকতো। জি স্যার, আসবো? হ্যাঁ, ভিতরে প্রবেশ করো। জি স্যার। আমার কাগজগুলো খেয়াল করলাম। বৃদ্ধ দেখতে লোকটি আমার ফাইলটা মন দিয়ে দেখছে। এরপর আমার দিকে তাকিয়ে বলল, বাহ, তুমি তো খুব ভালো স্টুডেন্ট ছিলে। আলিগুলো তো ঠিক আছে। তখন বৃদ্ধ লোকটি 2টা প্রশ্ন করে আল্লাহর রহমতে খুব সুন্দর করে প্রশ্নগুলোর উত্তর দেই। আল্লাহ জানে চাকরিটা হবে কিনা। তোমার কাজে আমি খুশি হয়েছি, কিন্তু তোমার ব্যক্তিগত সম্পর্কে আমি কিছু জানতে চাই। তুমি যদি বলতে চাও, কারণ আমার একজন বিশ্বস্ত লোকের প্রয়োজন। একটু অবাক হলেও লোকটাকে দেখে ভালোই মনে হয়েছে, তাই দ্বিধা সংকোচ না করে বললাম, জি স্যার, সমস্যা নেই, আপনি প্রশ্ন করেন। তোমার গ্রামের বাড়ি কোথায়? জি, আমার গ্রামের বাড়ি কুড়িগ্রাম সদর। আর তোমার বাবার নাম? জি, আতাউর রহমান। খেয়াল করলাম উনি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, কি তুমি আতাউর রহমানের ছেলে? জি, কিন্তু কেন? আমার বাবা তো বেঁচে নেই। তুমি চিন্তা করো না। আর তোমার বাবা আমার একজন ছোটবেলার বন্ধু,
তাই তোমার এখানে কোনো সমস্যা নেই, তোমার চাকরি হয়ে গেছে। আর এই নাও, এটা তোমার অফিস থেকে একটু সামনেই বাড়ি, এই ফ্ল্যাটে এখন থেকে তুমি থাকবে। ওনার মুখে এমন ভালো কথা শুনে বুকে মনে হয় দম আসলো। এরপর ওখান থেকে চলে যাই ভাড়া বাসার উদ্দেশ্যে, কারণ নতুন বাসায় যাওয়া লাগবে, তাছাড়া ওইখানে সব গুছিয়ে নিতে হবে। এই বলে বাসার দিকে যাওয়ার জন্য একটা রিক্সা ডাক দেই। রিক্সা করে কিছু সময়ের মধ্যে বাসায় চলে আসি। খুশিতে বাড়িওয়ালাকে মিষ্টি খাওয়াইলাম আর নিজেও খেলাম। মিষ্টি আমার প্রিয় যে, তাই পরের দিন কাজের জন্য মনকে স্থির করলাম আর নিজেকে প্রস্তুত করলাম। আজকে আমি নতুন ফ্ল্যাটে শিফট হয়েছি, অনেক ভালো লাগছে। অফিস শেষে ফ্ল্যাটে আমার আগে ভাবলাম একটু বাজার করি। যেই ভাবা সেই কাজ, বাজার থেকে এক হালি ডিম আর আলু কিনে আনলাম। মানে আজ ডিম আলুর তরকারি খাবো। বাজার থেকে কিনে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই। তখনই ফোনটা বেজে ওঠে। কলটা ধরতেই হাতে ডিম পড়ে যায়। যা, এই জন্যে আম্মু বলে আমাকে নাকি কাজের মেয়েও বিয়ে করবে না। ফোন তুলে দেখি আম্মু। ধুর ছাতা। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? জি আম্মু ভালো আছে। আম্মুকে চাকরির বিষয়টা এখনো বলিনি। তাহলে চাকরি কি হয়েছে? আসলে তোমাকে সারপ্রাইজ দিব তাই বলিনি। হুম, তুই চাকরি পেয়েছিস, এর থেকে আমার কি খুশি লাগছে। তাহলে এখন কোথায়? এই তো আম্মু, একটু বাজারে আসছিলাম। আম্মুর সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসি। ডিমটা সব নষ্ট হয়ে গেল। যাকগে, এইসব বাদ দেই। একটু ফ্রেশ হয়ে এসে রাইস কুকারে চাল তুলে দিলাম। ডিম আর আলু সিদ্ধ হতে এখনো 8 মিনিট লাগবে, তাই রুমটা লক করে বাসার নিচের দোকানটা এসে 4টা স্প্রাইট নিয়ে চলে আসলাম। আর কোম্পানি থেকেই সব দেওয়া আছে, টিভি, ফ্রিজ, খাট সব। স্প্রাইট 4টা ফ্রিজে রেখে তরকারি রান্নায় মন দিলাম। পুরো 45 মিনিট পরে খেতে বসলাম। খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরদিন আবার অফিস আছে। সকালবেলা রেডি হয়ে অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। দৌড়াতে লাগলাম, কারণ অফিসে যেতে দেরি হয়ে গেছে। 10 মিনিটের মধ্যে অফিসে প্রবেশ করতে হবে, তাই দৌড়াচ্ছি। গাড়ি দিয়ে গেলে মনে হয় সহজ হবে, তাই ওই পথ দিয়ে যাচ্ছিলাম। তখনই হঠাৎ করে একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। তখনই মেয়ে ঠাস ঠাস মানে বসিয়ে দিল। স্টুপিড ছোট লোক, দেখে চলতে পারিস না? তোর মা বাবা কি তোকে কমন সেন্স শেখায়নি? মা বাবার কথাটা শুনতেই রাগ উঠে যায়, তাই মেয়েটাকে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেই। খেয়াল করলাম মেয়েটা রেগে বলে উঠল, ছোট লোকের মতো তোর এত বড় সাহস, আমার গায়ে হাত তুলিস? ওই বড়লোক বাবার ফকির নিমাইয়া চুপ। আমি ভুল করছি, তাহলে আমাকে যা বলার বল, কিন্তু আমার মা বাবাকে কেন আনছিস তুই? আমার দেরি হয়ে যাচ্ছে, নয়তো যাক, আমি আবার মেয়ে মানুষকে কিছু বলি না। এই বলে অফিসে চলে আসি। দেখেছিস ছেলেটার কি সাহস, তোকে থাপ্পড় দেয়। ও জানে না ও কার গায়ে হাত তুলতেছে। এর প্রতিশোধ আমি সুদে আসলে নিব ওর থেকে। কিন্তু কিভাবে? তুই তো ওই ছেলেটাকে জানিস না। ওর ঘাড়ের কার্ডটা দেখেছিস? এটা আমাদের কোম্পানির। আমি ওকে দেখে নিব। মা, তুই এত রেগে আছিস কেন? এসব কেন ভাঙছিস? কি হয়েছে বল আমাকে। ওর সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? কার এত বড় সাহস যে তোর গায়ে হাত তুলে? একবার বল, আমি ওকে পুলিশে দেব। তোমার কিছু করা লাগবে না, আমি করব। আর হ্যাঁ, কালকে সবাইকে বলে দিবে এখন থেকে আমি অফিসে যাব। অফিসে গিয়ে নিজের ডেস্কটা খুঁজে পাচ্ছিলাম না, এদিক ওদিক খুঁজছিলাম। তখনই আরেকটা মেয়ের সাথে ধাক্কা লাগে, কিন্তু মেয়েটা কিছু বলল না। মেয়েটা আমাকে দেখে হেসে বলে উঠল, আপনাকে এখানে আগে কখনো দেখিনি। জি আমি নতুন জয়েন হয়েছি। খেয়াল করলাম মেয়েটা ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে। তখন আবার বলল, ওই যে চাচাকে বললে দেখিয়ে দেবে। আর আমার নাম নেহা। আপনি? পরে বলবো। এটা বলে আমি ওখান থেকে চলে আসলাম আর পিয়ন চাচার থেকে আমার ডেস্কটা দেখে নিলাম। সেখানে যেয়ে বসলাম। মেয়েটার কথা মনে পড়ল। ও সরি, ওর নাম তো নেহার। ব্যবহারও ভালো, অন্য মেয়েদের মতো বদ মেজাজি না। আমি বসে কাজ করছি, তখনই দেখলাম মেয়েটা আমার কাছে এসে বলল, এই যে আপনি, কিন্তু আপনার নামটা বললেন না। জি ঈশান। ও আচ্ছা, তাহলে কাজ কাম কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার? সেম টু। জানেন, স্যারের একটা রাগী মেয়ে আছে, কিছুদিন আগেই বিদেশ থেকে দেশে ফিরেছে। শুনেছি 2 বছর আগে পড়াশোনা শেষ করেছে।
কিন্তু দেশে ফিরেনি। কিছুদিন আগে নাকি দেশে আসছে, আর এখন এই কোম্পানির চেয়ারে বসবে। ও আচ্ছা, তাহলে তো আমার থেকে 2-3 বছরের সিনিয়র হবে। হ্যাঁ, আপনি কিন্তু হিসাব করে চলবেন। আমার এত কেয়ার করার জন্য ধন্যবাদ। আরে না, নিজের মানুষ মনে করেন। মানে? কিছু না। এটা বলে নেহা এখান থেকে নিজের কেবিনে চলে যায়। এরপরে কাজ করতে করতে বিকেল হয়ে যায়। একটু পরে নেহা এসে ডাক দিল। দুপুরে খেতে যাবে না? না, আমি আজকে খাবার আনিনি, তাই এখনই বাসায় চলে যাব। চলো আমরা আজকে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। না, আজকে না, অন্য একদিন। আজকে আমার বাসায় যেতে হবে, বাসায় একটু কাজ আছে। দেখলাম নেহা মন খারাপ করে এখান থেকে চলে যায়। আমি আর কিছু বললাম না। আমি ব্যাগ গুছিয়ে ওখান থেকে রুমে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে দেখি বিড়ালের সব কিছু ফেলে দিয়েছে। হারামজাদা সব কিছু আমার ফেলে দিয়ে এখন কি আরামে বসে আছে। কি আর করার, তাই বাজারে গেলাম। বাজারে গিয়ে কিছু সবজি কিনে বাসায় আসলাম। বাসায় এসে রান্না করতে করতে রাত হয়ে যায়, তাই রান্না করে খেয়ে শুয়ে পড়ি। মধ্যরাতে রান্নাঘরে উঠে গেলাম তার কাছে। পেছন থেকে তার কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরলাম। তার শরীরটা শিউরে উঠল, আর তার চুলের মধ্যে নাক ডুবিয়ে দিলাম। চুল থেকে মাতাল করার মতো সুগন্ধ বের হচ্ছে। নিজেকে নেশাগ্রস্তের মতো লাগছে। ওর কানে ফিসফিসিয়ে বললাম, এই তোমার চুল থেকে মাতাল করা সুগন্ধ আসছে কেন? কথাটা বলেই ওর কাঁধের উপর থেকে চুল সরিয়ে সেখানে আলতো করে চুমু দিলাম। আমার বউটা কেঁপে উঠল। এখনো পেটে হাত দিয়েই আছি, আর সে কাঁপছে। তখন তার কানের লতিতে একদমই হালকা কামড় দিলাম। সঙ্গে সঙ্গে আমার হাত শক্ত করে জড়িয়ে ধরলো। ওকে আমার দিকে মুখ করে দাঁড় করালাম। ওর গোলাপি ঠোঁট দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। ডুবিয়ে দিলাম তার মিষ্টি ঠোঁটে আমার ঠোঁট। হঠাৎ করে আজানের শব্দে ঘুম ভেঙে গেল। হায় হায়, বউটারে আদরও করতে পারলাম না। কত সুন্দর ছিল স্বপ্নটা। ইস রে, মিস করলাম আদরটা। বিছানা ছেড়ে উঠে ভালো মতো ফ্রেশ হয়ে অজু করে নামাজ আদায় করে নিলাম। আজকেও খাওয়া দাওয়া করে একটু আগেই বেরোলাম ফ্ল্যাট থেকে। অফিসে গিয়ে দেখি সব কিছু সাজাচ্ছে। তখন দেখলাম নেহা দাঁড়িয়ে আছে। ওকে গিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এমন সাজাচ্ছে কেন? কেন, তুমি যাবে না? না, আমি তো কিছুই বুঝতে পারছি না। আজকে বসের মেয়ে নীলা চৌধুরী আসবে। ও আচ্ছা, শুনেছি নতুন ম্যাম নাকি অনেক বদরাগী। আল্লাহর অশেষ ধন্যবাদ। অফিসে ঢুকে দেখি অফিসের চেহারাই বদলে ফেলেছে। ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। কিছু সময় পর দেখলাম একটা BMW গাড়ি এসে অফিসের সামনে থামলো। আর আমি তো দেখেই থ হয়ে গেলাম। এ কি মানুষ নাকি সাক্ষাৎ একটা পরী? মানুষ এতটা সুন্দর হতে পারে কি করে? মায়াবী টানা টানা দুইটা চোখ, চুল বেঁধে রেখেছে, তবে খোলা রাখলে হয়তো আরো সুন্দর লাগতো। গোলাপি ঠোঁট দুইটা দেখেই কেমন জানি হারিয়ে যাচ্ছি। আর চোখের মায়ায় তো আরো আগেই ডুবে মরেছি। সব মিলিয়ে যেন নীল আকাশে সেই গরিবদের রানী আমার সামনে, কিন্তু এখনো মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। হঠাৎ আমার ভাবনার ছেদ ফাটিয়ে দিয়ে গালে কষে একটা থাপ্পড় পড়লো। তাকিয়ে দেখি ম্যাম, আর ওনার মুখের দিকে তাকাতেই মনে হলো 5তলা ছাদ থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা। কারণ উনি আর কেউ না, সেদিনের মেয়েটা। খেয়াল করলাম মেয়েটা মানে ম্যাম দাঁড়িয়ে আছে রাগী দৃষ্টিতে। আমার কেবিনে আসো। আমি? হ্যাঁ, তোমাকে বলছি আমার কেবিনে আসো। কোন দুঃখে যে ওই দিন লাগতে গিয়েছিলাম, আল্লাহই জানে আমার উপর কি নির্যাতন শুরু করে। যে ডেঞ্জারাস মেয়েরে বাবা। ম্যামের পিছু পিছু যাওয়ার পরে রুমে ঢোকার আগে নেহা বলল, কি ব্যাপার ম্যাম, এত রেগে আছে কেন? আমি কি জানি। তাহলে তোমাকে ডাকছে কেন? সেটাও ভিতরে প্রবেশ করলে বলা যাবে কেন ডাকছে। কি আর করার, কেবিনের ভিতরে প্রবেশ করতেই ম্যাম রাগী গলায় বলে ওঠে, জি আসুন। বাহ, কি সুন্দর কথা বলছে। মনে হয় কথার প্রেমে পড়ে যাব। এমনভাবে কথা বললেই হবে? মিসা এসব ভাবছি, কারণ এত সুন্দর করেও ডাকিনি। ডাইনি একটা। আমি তো ম্যাডামকে দেখে অবাক হলাম। অনেক সুন্দর দেখতে তিনি। টানা টানা চোখ, তার ঠোঁটে হালকার উপর লিপস্টিক। তার ঠোঁট এমনি সুন্দর, তার উপর আবার লিপস্টিক। অনেক সুন্দর লাগছে দেখতে। দেখলাম তিনি একটা জিন্স প্যান্ট পরেছে, সেই রকম দেখতে লাগছে ম্যাডামকে। তারপর খেয়াল হলো ম্যাডাম তো আমাকে ডেকেছেন। যদি দেখে আমি তাকিয়েছিলাম, তাহলে আমার চাকরি নক আউট। তখন ম্যাডাম কি যেন ফাইল দেখছিলেন। আপনার নামটা যেন কি? জি, ঈশান আহমেদ।
তো মিস্টার ঈশান আহমেদ, যেদিন আপনি আমাকে অপমান করেছেন, আমার সব বন্ধুদের সামনে আমাকে থাপ্পড় দিয়েছেন, চাইলে আমি আপনাকে অফিস থেকে বের করে দিতে পারি, কিন্তু আমি তা করব না। আপনাকে দেখাবো আমার সাথে লাগার ফল কি হতে পারে। কিন্তু আমি তো। তোকে যা বলা হয় তাই করবি, এর থেকে কোনো কথা আমি শুনতে চাই না। চলুন গল্পে ফেরা যাক। আজকে সারাদিন অনেক কাজ করেছি, তাই শরীরটা খুবই ক্লান্ত। তখনই হাতের ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে আম্মু বলে ওঠে, বাবা কেমন আছিস? জি আম্মু, আলহামদুলিল্লাহ। তোকে একটা কথা বলতাম। হ্যাঁ বলো আম্মু। আসলে আমার ওষুধটা শেষ, কিনতে হবে। আচ্ছা, আমি তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি। 2 মাস বাড়িওয়ালার ছেলেকে পড়িয়েছিলাম, ওই টাকাটা বিকাশে ছিল, ওটা আম্মুকে পাঠিয়ে দিয়ে শুয়ে পড়ি, কারণ সকালবেলা অফিসে যেতে লেট হলে কি শাস্তি দেয় আল্লাহ জানে। রুমে এসে প্রজেক্টগুলোর কাজ করছিলাম, তখনই আব্বু প্রবেশ করে। মা, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বলো আব্বু। দেখ মা, তোর বয়স হয়েছে। তোর মা যদি বেঁচে থাকতো তাহলে এসব নিয়ে আমাকে চিন্তা করতে হতো না। তোর তো বয়স হয়েছে, এমবিএ পড়েছিস। আমি চাই তুই এবার বিয়েটা করে নে। দেখো আব্বু, আমি যতদিন না নিজে মনের মতো একজনকে পাবো, এর আগে কখনোই আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আব্বু আর কিছু বলল না। এখান থেকে নিজের রুমে চলে যায়। আমি ল্যাপটপ অফ করে শুয়ে পড়ি। সকালবেলা রেডি হয়ে অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। আজকে আগে অফিসে চলে আসি। যাক, এখনো ডাইনি ম্যামটা অফিসে আসেনি। আমি নিজের ডেস্কে এসে বসে আছি, কারণ রাতে বাকি কাজগুলো করে ফেলেছি। তখনই দেখি নেহা আমার কেবিনে আসে হাতে কফি নিয়ে। তখন নেহা আমার হাতে একটা কফি দিয়ে বলতে লাগলো, সারাদিন তো কাজ করছো, একটু সময় তো দাও। মানে? সময় মানে? না, বলছি নিজেকে সময় দাও। ইস, কি বলতে কি বলে ফেলেছি, কিভাবে সামলাই প্রথম ক্রাশ বলে কথা। ও আচ্ছা, আমি আর নেহা হেসে কথা বলছি, এর মধ্যে কখন যে রাগী ম্যামটা অফিসে চলে আসে বুঝতে পারিনি। তখনই পিয়ন এসে ডাক দিল। ম্যাম তার কেবিনে ডাকছে। আমি তো ভয়ে আদমরা হয়ে গেছি। আল্লাহ জানে এখন কি অত্যাচার করে ভিতরে প্রবেশ করতেই। কারো কেবিনে প্রবেশ করতে যে অনুমতি নেওয়া লাগে সেটাও কি ভুলে গেছেন? সরি ম্যাম, আমার মুখের উপর কিছু ফাইল মেরে বলল। এসব কি? কেন ম্যাম, ফাইল? সেটা তো আমিও দেখছি। তোমাকে কি এখানে রোম্যান্স করার জন্য বেতন দেওয়া হয়? কই না তো, আমি তো একটু। আমার মুখে মুখে কথা বলিস, ছোট লোকের বাচ্চা। দেখুন ম্যাম, আমাকে যা বলার প্রয়োজন বলেন, কিন্তু প্লিজ আমার বাবা মাকে কিছু বলবেন না। চল, আমি এখন পার্লারে যাব, গাড়ি বের কর। কিন্তু না থাক, কিছু বললাম না। যদি আবার কিছু বলি তাহলে মুখে আরেকটা লাগাবে। তাই কিছু না বলে চুপচাপ করে গাড়ি বের করতে চলে যাই। কিছু সময় পর দেখলাম নীলার বান্ধবীদের নিয়ে গাড়ির সামনে আসে। তখন নীলা বলে ওঠে, তোরা তো ভালো করে জানিস এই নীলা চৌধুরী কি করতে পারে, আর একবার আমার সাথে লাগতে আসলে আমি তার সর্বনাশ করে দেই। এটা বলে সবাই হাসতে লাগে। আমি কিছু বললাম না, কারণ চাইলেই মুখের উপর অনেক কিছু বলা যায়, কিন্তু আমার চাকরিটা প্রয়োজন। ছোট ভাই ও বোনের দায়িত্ব আমার উপর। তাই এক মনে গাড়ি চালাচ্ছি। একটা সময় গাড়িটা পার্লারের সামনে এসে থামে। তখন গাড়ি থেকে নেমে নীলার এক বান্ধবী বলে, হ্যাঁ, তুই পারিসও বটে। আমি মাথা নিচু করে নিলাম, কারণ এখন যদি টাকা না নেই তাহলে এত মানুষের সামনে আমাকে অপমান করবে নীলা। বেশ কিছু সময় পর নীলা সহ ওর সব বান্ধবীরা বের হয়। তখনই কোথা থেকে কিছু ছেলে এসে নীলা ও ওর বান্ধবীদের হাত ধরে বলতে লাগলো, দোস্ত দেখ, মায়াগো একদম আগুন। আমার তো এক্ষুনি বাসর করতে ইচ্ছে করতেছে। খেয়াল করলাম ছেলেগুলো এসে নীলার হাত ধরলো আর বলল, সুন্দরী, তোমাকে আমার ভালো লেগেছে, চলো আজকে তোকে আমরা করব। বেয়াদব, তুই জানিস আমি কে? আমি হচ্ছি নীলা চৌধুরী। কি ও চৌধুরী বংশের মেয়ে? ওর বাবার সাথে আমাদের পুরনো দিনের হিসাব বাকি আছে। আজ সব হিসাব আমি তোর থেকে তুলে নিব। হা 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 হা। এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? মালটাকে গাড়িতে তোল। আমি কিছু বলছি না। আমি দেখেও না দেখার মতো অন্য পাশ হয়ে দাঁড়িয়ে আছি। ওর বেশি অহংকার, তাই না?
এখনো টাকা পয়সা ওর জীবন বাঁচাক। একটু আগে যে মেয়েটা আমাকে অপমান করেছে সেই মেয়েটা আমার কাছে এসে বলতে লাগলো, ভাইয়া প্লিজ নীলাকে বাঁচান না, নয়তো ওই ছেলেগুলো নীলার সর্বনাশ করে ফেলবে। কেন আমি বাঁচাতে যাব? এটা আমার ডিউটি না, তাই আমি পারবো না। আপনার ম্যাডাম তো সব কিছুই পারে, তাহলে ওকে বলুন নিজের সেফটিটা নিজে করতে। প্লিজ ভাইয়া, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি নীলাকে বাঁচান। এখানে যদি আপনার মা অথবা বোন হতো তাহলে কি আপনি পারতেন এভাবে বসে থাকতে? মেয়েটার মুখে এসব কথা শুনে আমি আর চুপ থাকতে পারলাম না। দৌড়ে চলে গেলাম নীলাকে বাঁচানোর জন্য। তখনই দেখলাম বাজে দেখতে ছেলেটা নীলার হাতের একটি অংশ ছিঁড়ে ফেলে। তখনই দৌড়ে গিয়ে ছেলেটাকে ধরে একটি ঘুষি মারি। ছেলেটা ছিটকে গিয়ে পড়ে। এরপরে পাশে থাকা ওই দুটো ছেলে আমার কাছে তেড়ে আসতেই ও দুটোকে আমার বেল্ট খুলে ইচ্ছা মতো পিটাতে থাকি। তখনই কোথা থেকে পুলিশ চলে আসলো। এমন অবস্থায় দেখে ওই ছেলেগুলোকে জিপে করে থানায় নিয়ে যাই। আমি খেয়াল করি নীলার হাতের অংশটা ছেঁড়া, তাই আমার গা থেকে শার্টটা খুলে দিয়ে ওর গায়ে পরিয়ে দেই। নীলার বান্ধবীরা এসে ওকে জড়িয়ে ধরলো। আমি আর কিছু না বলে ওখান থেকে চলে আসলাম বাসার উদ্দেশ্যে। নীলা কিছু বলতে চেয়েও বলতে পারলো না। আজকে যদি ছেলেটা না থাকতো তোর কি অবস্থা হতো আল্লাহই জানে। আসলেই নীলা, তুই ছেলেটাকে অনেক কষ্ট দিয়েছিস, এটা তুই ঠিক করিসনি। তোর কথা শুনে আমিও ছেলেটাকে কত অপমান করেছি। সত্যি বলতে ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু তোর জন্য কিছুই বলিনি। আফসানার মুখে এসব কথা শুনে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আসলে আমি ছেলেটার উপর অনেক খারাপ অত্যাচার করেছি, যা আমার মোটেও করা উচিত হয়নি। এরপরে ওখান থেকে বাসায় চলে যাই। বাসায় এসে রুমে শুয়ে আছি আর ভাবছি, আমি কি আসলেই অহংকারী? আমি যে এখনো প্রিন্সের সেই শার্টটা বুকে জড়িয়ে আছি খেয়ালই করিনি। ওর শার্টের মধ্যে একটা অদ্ভুত একটা গন্ধ নাকে আসছে। কেন জানি না, ওর এই গন্ধের মধ্যে একটা নেশা কাজ করছে। ওর ওই নেশার মধ্যে আমি যে কখন ডুবে গিয়েছি বুঝতে পারিনি। বাসায় আসতেই ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি আননোন নাম্বার। প্রথমবার কল ধরিনি, দ্বিতীয়বার দেখি একই নাম্বার থেকে কল আসে। তাই রিসিভ করতে ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে বলে ওঠে, কি ব্যাপার, ফোন ধরছো না কেন? না আসলে নাম্বারটা জানা নেই তাই। আমার নাম্বারটা তুমি সেভ করে নাও। তাহলে বলো এখন কি করছো? খাওয়া দাওয়া হয়েছে তোমার? না এখনো খাওয়া দাওয়া হয়নি, মাত্র রান্না বসালাম। কেন, তোমার বাবা মা কি তোমার সাথে থাকে না? না, আমার আম্মু এখানে থাকে না, টাঙ্গাইলে থাকে। তোমার আব্বু? আমি যখন ছোট ছিলাম তখন আমার আব্বু মারা যায়। আমার আম্মু আমাকে ছোটবেলা থেকে বড় করে। ও সরি, আমি বুঝতে পারিনি। না কোনো সমস্যা নেই। তোমার খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করেছি। আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ বলো, কি কথা বলবে? আচ্ছা, তুমি যদি কিছু মনে না করো তাহলে কি আমি তোমার বাসায় এসে তোমাকে রান্না করে দেব? না না একদম প্রয়োজন নেই। তুমি একটা মেয়ে আর আমি একটা ছেলে, তুমি যদি আমার বাসায় আসো তাহলে অনেকে অনেক কথা বলবে। বললে বলুক, আমি আমার স্বামীর বাসায় আসবো, তাতে কি? নেহার সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দেই। এরপর রাতে রান্না বসিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। একটু সময় পর অফিসে চলে আসি। অফিসের সামনে আসতে দেখি নেহা দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আমার জন্য অপেক্ষা করছে। কাছে যেতেই বলে উঠল, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, তুমি? আমি খেয়াল করলাম নেহা ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে। ওকে যে আমি একটা কথা বলছি তার কোনো হুঁশ নেই। তখনই আমি হাতের একটা তালি দিয়ে বললাম, কি ব্যাপার, তুমি কোথায় হারিয়ে গেলে? কই, কোথাও না তো। তোমার চোখের মধ্যে কেমন জানি একটা মায়া কাজ করে। আমি জানি না তোমার এই চোখের মধ্যে বারে বারে কেন যে ডুবে যাই। আমি পারছি না তোমাকে আমার মনের কথাগুলো বলতে। ভয় হয় তুমি যদি আমাকে মেনে না নাও। আবার কোন চিন্তার মধ্যে তুমি ডুবে গেলে? আরে বাদ দাও এসব, আজকে আমি তোমার সাথে কিছু কথা বলবো। আচ্ছা ঠিক আছে, যা বলার বলো। অফিসে বাইরে, এখানে না। আমি আর নেহা কথা বলছিলাম, হঠাৎ করে দেখলাম ম্যাম চলে আসে। দেখলাম নীলা আমাকে আর নেহাকে একসাথে দেখে কেমন জানি চোখ
বড় বড় করে ওখান থেকে নিজের কেবিনে চলে যায়। একটু পর শিয়ন এসে আমাকে ডাক দিয়ে বলল, আমার ডেস্কটা এখান থেকে সরানো হয়েছে। আমার ডেস্কটা ম্যামের সাথে দেওয়া হবে। আমি কিছুই বুঝতে পারছি না এমনটা কেন করছে। আমার কেন রাগ হচ্ছে? ও যদি অন্য কোনো মেয়ের সাথে কথা বলে আমার কেন এত রাগ হয়? আমি কি ওকে তাহলে সত্যি ভালোবেসে ফেলেছি? আমি কেন ওকে অন্য মেয়ের সাথে দেখলে সহ্য হয় না? একটু সময় পর পিয়ন এসে বলল আমাকে ম্যাম ডাকছে। তাই আমি নীলার কেবিনে প্রবেশ করতে নীলা বলে উঠল, তোমাকে যে জন্য ডাকা, তুমি অফিসের মধ্যে ওই মেয়েটার থেকে দূরে দূরে থাকবে। কেন আমি ওই মেয়েটার কাছ থেকে দূরে দূরে থাকবো কেন? কেন মানে? আমি যা বলেছি তাই শুনবে, এছাড়া আর বাড়তি কোনো কথা বলবে না। আর তোমার ডেস্কটা আমার সাথে দেওয়া হয়েছে, তুমি এখন থেকে আমার পাশেই বসবে। আর চলো, আমরা এখন বেরোবো, গাড়ি বের করো। আমি আর কিছু বললাম না, চুপচাপ করে গাড়ি বের করলাম। গাড়ি বের করতেই নীলা সামনে এসে বসলো। নীলা কখনো আমার পাশে বসে নেই, আজকে হঠাৎ করে আমার পাশে এসে বসলো। আমি কিছুই বুঝতে পারলাম না। তখন আমি বলে উঠলাম, বলেন ম্যাম, এখন কোথায় যাব? দেখো, প্রথমত তোমাকে বলছি, তুমি আজ থেকে আমাকে ম্যাম বলা লাগবে না, তুমি আমার নাম ধরে ডাকবে। সেটা কি কথা? আপনি হচ্ছেন আমার অফিসের মালিক, আর আমি আপনাকে ম্যাম বলবো না তো এটা কি শোভা পায়? কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি বুঝবো। তোমাকে বলেছি, তোমাকে যা বলেছি তুমি তাই বলবে। এখন চলো সামনে শপিং মলে। একটা সময় পর একটা বড় শপিং মলে আসে। তখন নীলা গাড়ি থেকে নেমে শপিং মলে যাওয়ার জন্য বলে। আমি যাব না বলা সত্ত্বেও আমাকে জোর করে শপিং মলে নিয়ে যায়। এরপরে আমার গায়ের অনেকগুলো জামা দেখতে লাগে। তখন আমি নীলার উদ্দেশ্যে বলি, আপনি এসব কি করছেন? তুমি চুপ করো, তোমাকে যা করতে বলছি তুমি তাই করো। তুমি এখানে সুন্দর করে দাঁড়িয়ে থাকো। এই বলে নীলা অনেকগুলো জামা আমার গায়ের কিনে নেয়। এরপরে আবার শপিং মল থেকে বের হয়ে গাড়ি করে অফিসের সামনে চলে আসি। এর মধ্যে অফিস ছুটি হয়ে যায়। হাতে ফোনটা নিয়ে দেখি নেহা অনেকগুলো কল করেছে। তখন গাড়ি থেকে নামতেই নীলা বলে ওঠে, এই নাও এসব, আগামীকাল পরে আসবে। দেখুন ম্যাম, আপনি বড়লোক, আমি গরিব। তাই বলে যে আপনাকে আমি একটা সাহায্য করেছি, তাই বলে বিনিময়ে আপনি আমাকে এসব দিবেন? আমরা গরিব হতে পারি, কিন্তু স্বার্থপর আর লোভী না। আসলে প্রিন্স, তুমি যা ভাবছো তা না বিষয়টা। আসলে সত্যি বলতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। দেখুন ম্যাম, এসব নাটক আমার সাথে করবেন না। আমি আপনার মতো অহংকারী মেয়েকে ভালোবাসা তো দূরের কথা, কখনো ভাবতেও পারি না। আমি জানি আপনি আবার নতুন করে আমাকে অপমান করার জন্য এসব নাটক সাজাচ্ছেন, তাই না? আমি নীলাকে আরো অনেক কথা বলে ওখান থেকে বাসায় চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই। আসার সময় খেয়াল করি নীলার চোখের কোণে পানি। আমি কিছু বললাম না, আমি বাসায় চলে আসি। বাসায় এসে দেখি ভাত রান্না করা আছে, তাই ডিম ভাজি করে ভাত খেয়ে গোসল করে নেই। গতকাল রাতে ঘুমটা ভালো মতো হয়নি, তাই বিকেলের দিকে শুয়ে পড়ি। হঠাৎ করে সন্ধ্যার দিকে আমার ফোনটা বেজে ওঠে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠল, বাবা, তুমি কোথায় যাচ্ছ? আরে আঙ্কেল, আমি তো এখন বাসায় আছি। বাবা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমার বাসায় চলে আসো। নীলা জানি কেমন করছে, আমার তোমার সাথে কিছু বলার প্রয়োজন আছে। আমি কিছুই বুঝতে পারছি না নীলার কি হয়েছে, তাই তাড়াতাড়ি করে নীলার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। একটু সময় পরে নীলার বাসায় চলে আসি। বাসায় এসে দেখি নীলার আব্বু ড্রয়িং রুমে বসে আছে। আমাকে দেখে আমার হাত ধরে বলতে লাগলো, বাবা, কখনো আমি কারো কাছে কিছু চাইনি, কিন্তু আজকে আমি তোমার কাছে একটা কিছু চাইবো। তুমি আমাকে ফিরিয়ে দিও না। বলো তো, আমার কথাটা রাখবে? আঙ্কেল, আপনি আমার বাবার মতো, তাই আপনি আমাকে যা বলবেন আমি আপনার কথা অবশ্যই শুনবো। দেখো বাবা, তুমি আমার মেয়েটাকে ভালো করেই জানো। আমার মেয়েটা কিন্তু রাগী, কিন্তু ওর মনটা ভীষণ ভালো। ছোটবেলায় ওর মা মারা যায়। ছোট থেকে আমি ওকে বড় করি অনেক কষ্টে। আমার মেয়েটা যখন যা চায় আমি ওকে তাই এনে দিয়েছি।
আমার মেয়েটা তোমাকে পছন্দ করে, তাই আমি চাই তুমি আমার মেয়েটাকে বিয়ে করো। ওনার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। তখন উনি আবার বলতে লাগলো, তুমি চিন্তা করো না, তোমার মায়ের সাথে আমি কথা বলছি। তুমি কথাটা রাখো, প্লিজ দয়া করে আমার মেয়েটাকে বিয়ে করো। মনে করো বাবা হয়ে আমি তোমার কাছে একটা অনুরোধ করছি, তুমি অনুরোধটা রেখো প্লিজ বাবা। ওনার এমন অনুরোধে আমি আর না করতে পারলাম না। আমি বুঝতে পারছি না কেন আমার সাথে ওনার বিয়ে দেওয়ার জন্য এতটা মনমরা হয়ে আছে। সেদিনই কাজী ডেকে আমার আর নীলার বিয়ে দিয়ে দেয়। নীলা বাসর ঘরে বসে আছে, বসেছে। আমি ছাদে দাঁড়িয়ে আছি, কি করব বুঝতে পারছি না। কি থেকে কি হয়ে গেল এইসব চিন্তা করছি। এখন আর এসব ভেবে কি লাভ, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। কিন্তু আমি এখনো নীলাকে আমার স্ত্রী হিসেবে মানতে পারছি না, কারণ নীলা আমার সাথে যে অন্যায় করেছে, ওকে তার শাস্তি না হওয়া পর্যন্ত আমি ওকে কোনোদিনও মেনে নিব না। কিছুক্ষণ পর আমি ছাদ থেকে নিচে নেমে বাসর ঘরের ভিতরে প্রবেশ করতে দেখি নীলা বেনারসি সাজে খাটের উপরে বসে আছে। আমাকে ভিতরে প্রবেশ করতে দেখে ও সামনে গিয়ে আমার পা ধরে সালাম করতেই আমি পা সরিয়ে নিই। তুমি আমার সাথে এমন কেন করছো? আমি তো তোমার স্ত্রী। দেখো, এই বিয়েতে আমার একদমও মত ছিল না। আমি জানি তুমি তোমার বাবাকে বলে আমাকে বিয়ে করেছো। তুমি আমাকে যদিও জোর করে বিয়ে করো, তুমি কখনো আমার থেকে তোমার স্বামীর অধিকারটা পাবে না। আমি কখনো তোমাকে আমার স্ত্রীর অধিকারটা দিব না। আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও। না, তোমার অন্যায়ের কোনো ক্ষমা হয় না। আর হ্যাঁ, তোমাকে দ্বিতীয়বার বলছি, তুমি কখনো আমার কাছ থেকে স্বামীর অধিকার ফলাতে আসবে না। এটা বলে খাটের উপর শুয়ে পড়লাম। আর হ্যাঁ, একটা কথা, এসব কথা যেহেতু তোমার বাবা না জানে, আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে, তাই আমি ঘাটে এসে শুয়ে পড়লাম। খেয়াল করলাম নীলা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। আমি ওদিকে ধ্যান না দিয়ে শুয়ে পড়লাম। মধ্যরাতে বুকের মধ্যে ভারী কিছু অনুভব করলাম। চোখ খুলে দেখি নীলা আমার বুকের উপরে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি ওঠার চেষ্টা করতেছি, বাট উঠতে পারতেছি না। তাই নীলাকে যেই না বুকের উপর থেকে সরাতে যাব, ঠিক তখনই আগের তুলনায় অনেক বেশি জোরেই জড়িয়ে ধরলো। আমি যতই সরিয়ে দিতে লাগি সে ততই জড়িয়ে ধরে। অনেক চেষ্টা করেও কোনো লাভ হলো না, তাই এত করে ডাকতেছি, ছাড়ার কোনো উপক্রমই নেই। এবার মাথা গরম হয়ে গেল, তাই এত করে ডাকতেছি, ছাড়ার কোনো উপক্রমই নেই। এবার মাথা গরম হয়ে গেল, তাই নীলাকে জোর করে সরিয়ে দিতে গিয়ে দিলাম এক ধাক্কা। ধাক্কাটা এক প্রকার জোরে দিয়েছি, তাই নীলা সামলাতে না পেরে বিছানা থেকে ফ্লোরে পড়ে যায়। নীলা নিচে পড়ে গিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে নিচে ফেলে দিতে পারলে? না পারার কি আছে? আপনি আমার কে যে আমার বুকে ঘুমান? আমি তোমার কেউ না। না, আপনি আমার কেউ না। আমার বুকে আপনাকে শোভা পায় না। কান্না করতে করতে এগিয়ে এসে আমার বুকে মাথা রেখে আমায় জড়িয়ে ধরে বলে, আমায় মাফ করে দাও প্লিজ। আমায় তোমার এই বুকের মধ্যে আমাকে একটু জায়গা দাও না। আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই। নীলার কথায় অনেক কষ্ট দেখলাম। ভাবলাম ও মনে হয় সত্যি আমাকে ভালোবাসে, কিন্তু না। আমার মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন নীলা আমাকে সব কলিগদের সামনে চরিত্রহীন বলে গালি দিয়েছিল। ওর সব বন্ধুদের সামনে আমাকে অপমান করেছিল, কারণ আমি একটা ছোট লোক, চরিত্রহীন ছেলে। আপনার মনে আছে আপনি আমায় কি বলেছিলেন? ও কি ভাবছো আমি ওকে এত সহজে মেনে নিব? কখনোই না। ও আমাকে যতটা না কষ্ট দিয়েছে তার থেকেও বেশি আমি ওকে কষ্ট দিব। নীলা ওখানে বসে কান্না করছে। আমি সকালবেলা উঠে চলে যাই অফিসে। অফিসে কেউ জানে না আমার আর যে নীলার বিয়ে হয়েছে। আমি গিয়ে নিজে কেবিনে বসলাম। একটু পর নেহা আমার কেবিনে আসে, আমাকে দেখে বলে ওঠে, আচ্ছা, তোমার কি হয়েছে? কতবার ফোন দিলাম কিন্তু ফোন বন্ধ কেন আসছে? ও কিছু না, একটু কাজে ছিলাম তাই মনে হয় ফোন বন্ধ ছিল। আচ্ছা, আমি তোমার জন্য একটা ভালো জাজ। কি হলো, থামলে কেন? না, ওকে আমার পরিচয়টা দেওয়া যাবে না, কারণ ও যদি জানে আমাকে ভুল বুঝবে। ও কিছু না, বলছিলাম এই জবটা কেন করছো? আমার এই জবটা খুবই প্রয়োজন, তাই করছি। আচ্ছা চলো না, আজকে বাইরে গিয়ে খেয়ে আসি।
তখনই পিয়ন এসে আমাকে ডাক দিল। স্যার ওনার কেবিনে আমাকে ডাকছে। আমি ওখান থেকে সোজা স্যারের কেবিনে যাই। তখন স্যার আমাকে দেখে বলে ওঠে, প্রিন্স কেমন আছো? আর তুমি আজকে দেখি অফিসে চলে আসছো। না আসলে কিছু কাজ ছিল তাই। এসব কাজ পরেও করা যেত। আচ্ছা যাই হোক, তোমার সাথে একটা কথা বলার ছিল। আসলে বাবা, আমার তো বয়স হয়েছে, এখন আমার এসব সম্ভব হচ্ছে না। তাই আমি চাচ্ছি তুমি আর নীলা আমার ব্যবসা দেখাশোনা করো। না স্যার, এখন এসব না, কারণ আমাদের মাত্র বিয়ে হলো। আর আমি যেমন আছি তেমনটাই আমার পছন্দ। আমার আপনার কোনো জিনিসের মধ্যে লোভ নেই। আমি জানি তুমি অন্য মানুষের মতন না। তোমার বাবা যেমন একজন সৎ, ঠিক তুমি ও তেমনি তোমার বাবার মতো হয়েছো। এরপর স্যারের সাথে ব্যবসার কিছু কথা বলে ওখান থেকে চলে আসি আমি। এর সময় হয়ে গিয়েছে। বের হয়ে দেখি নেহা এখনও দাঁড়িয়ে আছে আমার জন্য। অফিসের লাস্ট আমাকে দেখে কাছে এসে বলে ওঠে, কি হলো? এত সময় কি করে? এই তো একটু কাজ ছিল স্যারের সাথে। আচ্ছা ঠিক আছে, চলো আজকে আমরা একসাথে খেতে যাই। না আসলে আজকে আমার একটু কাজ আছে। সেটা কি কথা? আমি আজকে ভেবেছি আমি তোমার সাথেই খেতে যাব, কিন্তু তুমি বলছো তুমি যাবে না। না আসলে শোনো, এমনিতে তুমি এতদিন ধরে আমার ফোন ধরোনি, তারপর অফিসেও আসোনি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আজকে তুমি আমার সাথে লাঞ্চে যাবে, এটাই ফাইনাল। আমি আর কিছু বলতে পারলাম না। এরপর নেহার সাথে লাঞ্চ করতে গেলাম। একটু পর আমার হঠাৎ করে ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতে দেখে ওপাশ থেকে একজন মেয়েলি কণ্ঠে বলে ওঠে, হ্যালো, তুমি কি বাসায় আসবে না? আমি তোমার জন্য রান্না করে রেখেছি। বুঝতে আর বাকি রইল না, এটা নীলা। আমি খেতে যাচ্ছি না, আমি বাইরে খেয়ে নিচ্ছি। আসলে তোমার জন্য। নীলাকে আর কোনো কথা বলতে না দিয়ে ফোনটা কেটে দেই। একটু পরে নেহা চলে আসে। এরপর নেহাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যাই। ওখানে খাওয়া দাওয়া করে যখন বিল দিব তখন নেহা বলে ওঠে, দেখো, তুমি একদমই কিন্তু বিল দেবে না। আমি তোমাকে বলেছি আজকে আমি তোমাকে খাওয়াতে নিয়ে আসবো, তাই তুমি কেন বিল দেবে? তুমি যদি বিল দাও তাহলে কিন্তু আমি তোমার সাথে আর কথাই বলবো না। আমি বিলটা দিতে চাইছিলাম, কিন্তু নেহা জোর করে ও বিলটা দিয়ে দেয়। কিছুক্ষণ পর অফিসে চলে আসি। অফিসে বাকি কাজগুলো করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই। পথের মধ্যে আমার এক পুরনো বন্ধুর সাথে দেখা। ওকে দেখে চিনতে আমার বিন্দু পরিমাণও ভুল হয়নি। তখনই দৌড়ে গিয়ে বলতে শুরু করলাম, আকাশ, তুই এখানে কি করছিস? আরে বন্ধু, তোর থেকে তো বেশি অবাক হচ্ছি আমি। তোর সাথে যে এতদিন পর আমার দেখা হবে আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি কত যে তোর কন্ট্যাক্ট নাম্বার খুঁজেছি তার কোনো হিসাব নেই। আমি দেশে থাকা অবস্থায় একটা প্রাইভেট কোম্পানিতে জব নেই, এরপরে জবটা লেগে যায়, তাই আমি এখানে ঢাকায় চলে আসি। কিন্তু তোর সাথে আমার দেখা হবে কখনো ভাবতেই পারিনি। আচ্ছা, যেহেতু এখন দেখা হয়ে গেছে তাহলে আর কোনো চিন্তা নেই। এখন থেকে দুই বন্ধু মিলে আড্ডা দিব। এখন তাহলে বল, আন্টি কেমন আছে? আর তোর খবর কি? কি করিস? তুই তো আমার সম্পর্কে সব কিছু জানিস। তুই আমার সব থেকে কাছের একজন বন্ধু, যাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আরে বন্ধু, এখন পুরোনো কথাগুলো বাদ দে, এখন বল কি করছিস? আমার সব ঘটনা বলার জন্য অনেকটা সময় লাগবে। চল, সামনে একটা লেকের পার্ক আছে। তখন আমি আর আকাশ ওখানে গিয়ে একটা বেঞ্চের সামনে বসলাম। তখন আকাশকে আমার সাথে ঘটে যাওয়া সব কিছু ঘটনা খুলে বলি। সব কিছু শোনার পর আকাশ বলে ওঠে, দেখ বন্ধু, আমি তো সব কিছু শুনেছি। আমি জানি তোর এখন বোঝার এবং কি করার যথেষ্ট বয়স আছে। তুই ভেবেচিন্তে কোনো একটা ডিসিশন নিবি। তাই আমি বলছি, তুই যাই করিস না কেন একটু ভেবেচিন্তে করবি। আমি ধরে নিলাম নীলা তোকে অনেক অপমান এবং নির্যাতন করেছে, তাই বলি কি তুইও ওর সাথে এমনটা করবি? আচ্ছা, তুই আমাকে একটা প্রশ্নের উত্তর দে তো, তুই কি নীলাকে ভালোবাসিস? আসলে বন্ধু, সত্যি বলতে আমি নীলাকে সেই প্রথম ধাক্কা খাওয়ার পরে ওর প্রেমে পড়ে যাই, কিন্তু আমি কল্পনাও করতে পারিনি ও যে এতটা অহংকারী হবে। তাহলে তুই এখন কি করতে চাচ্ছিস? আমি চাই আমি যতটা কষ্ট পেয়েছি ওর থেকে দ্বিগুণ কষ্ট আমি ওকে দিব। আকাশের সাথে আরও কিছু সময় কথা বলে ওখান থেকে চলে আমি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। বাসায় আসতে দেখি রাত হয়ে গিয়েছে। বাসার সামনে এসে কলিং বেল দিতে একটু পর নীলা এসে দরজা খুলে দেয়।
আমাকে এত লেটে আসতে দেখে নীলা বলে ওঠে, আচ্ছা, আসতে এত লেট হলো কেন? আমি কখন আসবো আর কি করব তা আমি আপনাকে বলতে বাধ্য নই। আমার এমন কথা শুনে নীলার মুখটা কালো হয়ে যায়। চোখ দেখে বোঝা যাচ্ছে আমার এমন ব্যবহারে ও খুবই কষ্ট পেয়েছে। তখন নীলা আবার বলে ওঠে, আমি তোমার জন্য তোমার পছন্দের সব খাবার রান্না করেছি, খাবার টেবিলে আসো। নীলার হাত চেপে ধরে বললাম, এই আপনি কি চাচ্ছেন? আপনি যা বলবেন আমি তাই করব। দেখুন, এমনিতে আপনি আমাকে আমার ইচ্ছের বাহিরে বিয়ে করেছেন, তাই আপনি আমার কাছে কখনোই এই স্ত্রীর অধিকার ফলাতে আসবেন না। আর কি বলছেন রান্না? আবার আমার জন্য নাকি ধাবার মধ্যে কোনো বিষ, নাকি খাবার মধ্যে কোনো বিষ মিশিয়ে রাখছেন যা খেলে আমি মরে যাই আর আপনার সব প্রতিশোধ মিটে যাবে? আমার মুখে এসব কথা শুনে আমি কখনো কল্পনাও করিনি তুমি। আর কিছু না বলে নীলা কান্না করতে করতে পাশের রুমে চলে যায়। আমি রুমে গিয়ে শুয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে নীলার দিকে চোখ পড়তেই দেখি ওর চোখের নিচে কালি দাগ বসে গেছে। মনে হয় রাতে অনেক কান্না করছে। আমি ওর দিকে তাকিয়েও না তাকানোর ভান করে ওখান থেকে চলে যাই। অফিসে আসতে দেখি নেহা দাঁড়িয়ে আছে। তোমার জন্য অপেক্ষা করছিলাম। ও আচ্ছা, চল অফিসে যাই। নেহাকে নিয়ে অফিসে চলে যাই। আমি একটা জিনিস বুঝতে পারছি না, মেয়েটা আমাকে নিয়ে অত কেয়ার করে কেন? অফিসে এসে নিজের ডেস্কে এসে বসে আছি, তখন পিয়ন এসে বলল আজকে নাকি অফিস ছুটি দিয়ে দিয়েছে কারণ তার মেয়ের জন্মদিন। আমি বেশ একটা অবাক হলাম। আজকে যে নীলার জন্মদিন আমি নিজেও জানি না। মনে মনে ভেবে নিলাম নীলাকে অনেক কষ্ট দিয়েছি, ওকে এখন আপন করে মেনে নিব। পাগলিটাকে আমিও সত্যি যে অনেক ভালোবেসে ফেলেছি, তাই তো ওর কষ্টগুলো আর সহ্য করতে পারছি না। এটা ভেবে সবকিছু গুছিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, তখনই সামনে নেহাত চলে আসে। এসে বলতে লাগলো, ওই আজকে তো অফিস বন্ধ, চলো না কোথাও গিয়ে ঘুরে আসি। না আসলে নেহা, আজকে আমার বাসায় অনেক একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই আমি তোমার সাথে এখন কোথাও যেতে পারছি না। খেয়াল করলাম। এই কথা শোনার পরে নেহার মুখটা কালো হয়ে যায়। কাজটা কি আমার থেকেও প্রয়োজন? শুনি বুঝে না আমি ওকে কতটা ভালোবাসি। ওর এমন কি কাজ যে আমার সাথে যেতে পারবে না? নেহাকে কোনো রকম বুঝিয়ে ওখান থেকে চলে আসি। তখন আকাশকে কল করতেই আকাশ চলে আসে। আকাশকে সব কিছু খুলে বলতেই তখন ও বলে ওঠে, দেখ মামা, কিছু তো নীলাকে অনেক কষ্ট দিয়েছিস, এখন ভাবছিস মেনে নিবি, তাই তুই এখন কি করতে যাচ্ছিস? তখন আকাশকে আমার স্নানের সব কিছু খুলে বলি। তাহলে বলছিস তুই আমাকে দিয়ে যে ফেক ডিভোর্স পেপারটা আনিয়েছিস, ওটা তাহলে এসব ছিল? এরপরে আকাশ থেকে পেপারটা হাতে নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে এটা ডিভোর্স পেপার উকিল সাহেব পাঠিয়েছে, এখন এটাতে দুইজনের সাইন করে দিলে তুমি মুক্ত হয়ে যাবে। কথাটা শুনে নীলার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এই নাও, আমি সাইন করে দিছি, এখন তুমি সাইন করে দিলে হয়। কথাগুলো বলে আমি আকাশের কাছে চলে আসি, কারণ আজকে নীলার বার্থডেতে কিছু কিনতে হবে। আর ওর বাবা পুরো বাড়িটা সাজিয়ে রেখেছে ওর বার্থডেতে। একটু পর ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি স্যার ফোন করছে। হ্যালো। প্রিন্স, তুমি এখনই হাসপাতালে চলে এসো। কেন স্যার, কি হয়েছে? নীলা, বলুন না, নীলার কি হয়েছে? ও ঠিক আছে তো? জানি না মেয়েটা কেন এমন পাগলামো করলো। সকালে হঠাৎ বাসায় গিয়ে সোজা নিজের রুমে চলে গেল। আমি পেছন থেকে ডাকার পরও একটিবারও আমার কথা শুনলো না। পরে আমি ঘরে গিয়ে দেখি ও বিষ খেয়েছে। কথাটা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তাই আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে গিয়ে স্যারকে বললাম, স্যার নীলা কোথায়? আসলে পুরো কথাটা আর বলতে পারলাম না। এর মধ্যে ডাক্তার চলে এলো। আমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ডাক্তার ও ঠিক আছে তো? দেখুন, এত উত্তেজিত হয়েন না, উনি ঠিক আছে। একটু পর ওনাকে বেটে দেওয়া হবে। ডাক্তার, আমি কি ওর সাথে দেখা করতে পারি?
হুম, জান, কিন্তু তারপর আমি ভেতরে গিয়ে দেখি নীলা ঘুমিয়ে আছে। ওকে দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে। আমি গিয়ে ওর মাথার কাছে বসে আছি। একটু পর নীলা আস্তে আস্তে চোখ খুলল। তারপর আমি তাকে বললাম, কি ব্যাপার, এমন পাগলামো কেন করছো তুমি? কি করব বলো? তোমাকে যদি না পাই তাহলে এই জীবন রেখে কি লাভ বলো? তোমার সাথে যে খারাপ ব্যবহার করেছি, এতে করে তুমি আমাকে কখনো মেনে নিতে পারবে না। কেন বাঁচালে আমাকে? আমি মরে গেলেই তো ভালো হতো। নীলার কথা শুনে ঠাস। তুমি আমাকে মারলে? বেশ করেছি, আমার বউকে আমি মারছি, আর একবার যদি মরার কথা মুখে আনো তাহলে আবার মারবো, বলে দিলাম। ভালোবেসে ফেলেছি গো তোমায়। এই কয়দিনে তোমায় অনেক বেশি ভালোবেসে ফেলেছি। কথাগুলো আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলো। আমিও তাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললাম, আসলে এটা কোনো দুঃখের কান্না নয়, এটা হচ্ছে আনন্দের কান্না। আমিও যে তোমায় অনেক ভালোবাসি। যেদিন তোমায় প্রথম দেখেছি সেদিন থেকে তোমায় ভালোবেসে ফেলছি। তাহলে ডিভোর্স পেপারে সই করলে কেন? ওটা তো ডিভোর্স পেপার ছিল না। তাহলে? তুমি ভুলে গেছো, আজ তোমার জন্মদিন। ওটাতে তোমার জন্মদিনের শুভেচ্ছা কার্ড ছিল, আর তুমি সেটাকে ডিভোর্স পেপার ভেবে সুইসাইড করতে গেছো। তবে রে দুষ্টু, দেখাচ্ছি তোমায় মজা। আরে আরে কি করো? ডাক্তার তোমাকে নড়তে বারণ করছে। তারপর আমি রিয়াকে জড়িয়ে ধরে কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। এর মধ্যে স্যার এসে, আমি কি আসতে পারি? না, এখন কারো আসা যাবে না। এই পাগলি, কি করো, ছাড়ো বলছি। স্যার দেখছে তো। দেখলে দেখুক, আমার স্বামীকে আমি জড়িয়ে ধরেছি। ওকে, থাকো তোমরা। 2 দিন পর নীলাকে নিয়ে বাসায় ফিরলাম। রাতে নীলাকে বললাম, আমি কি সোফায় শুবো? কি বললে তুমি? সোফায় শুতে চাও এখনো? দাঁড়াও তাহলে। এই বলে আমাকে দৌড়ানি দিল। আমি দৌড় দিয়ে খাটে শুয়ে পড়লাম। নীলাও আমার বুকে এসে শুয়ে পড়ল। তারপর আমি বললাম, আচ্ছা, আমাদের তো বাসর রাত হয়নি, চলো না আজ আমরা বাসর রাত উদযাপন করি। যাও দুষ্টু কোথাকার। এই বলে লজ্জায় তার মুখটা আমার বুকের সাথে চেপে ধরল। তারপর আমরা দুইজন মিলে হারিয়ে গেলাম ভালোবাসার অতলে। সকালে নীলার ডাকে ঘুম ভাঙলো। দেখলাম সে গোসল করে এসে আয়নার সামনে দাঁড়িয়ে তার চুল শুকাচ্ছে। আমি পেছন থেকে তাকে জড়িয়ে ধরলাম। এই কি করছো? ছাড়ো বলছি। না, ছাড়তে মন চাইছে না। ঠিক, অফিস নেই আজকে? আজ যেতে মন চাচ্ছে না, মন চাইছে সারাদিন তোমাকে এভাবে জড়িয়ে ধরে থাকি। তা বললে তো হবে না। যাও গিয়ে ফ্রেশ হও, এসো আমি নাস্তা দিচ্ছি। তারপর আর কি করার, ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে নাস্তা করে অফিসে যাওয়ার জন্য বের হতেই নীলা বলল, এই শোনো, আজ একটু তাড়াতাড়ি ফিরবে কেমন? ওকে মহারানী। এই বলে নীলার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। অফিসে এসে যা শুনতে পাই তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। নেহা নাকি চাকরি ছেড়ে দিছে। কথা শুনে খুব অবাক হলাম। হঠাৎ কি এমন হলো যার জন্য সে চাকরি ছেড়ে চলে গেছে? এই কথাগুলো ভাবছি, আর এমন সময় দেখলাম নেহা আমার কেবিনের দিকে আসছে। যা শুনেছেন সত্যি শুনেছেন। এইসবের মানে কি? হঠাৎ করে চাকরিটা ছেড়ে দিচ্ছ কেন? আপনার জন্য। আমার জন্য মানে? কি বলছো এসব তুমি? জানেন আমার বাবা কি? আমি কি করে তোমার বাবাকে চিনব? আমি তো তাকে দেখিনি। আমার বাবা হচ্ছে এদেশের একজন সুনামধন্য ব্যবসায়ী। হ্যাঁ, তা শুনবো না কেন? তাছাড়া অফিসের একটা কাজে আমার সাথে তার ভালো পরিচয়ও আছে। তার মানে তুমি? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি তার একমাত্র মেয়ে। তাহলে তুমি এই অফিসে চাকরি করছো কেন? শুধু তোমার জন্য। আমার জন্য কেন? তুমি যেদিন প্রথম আমাদের অফিসে গিয়েছিলে সেদিনই আমি তোমাকে দেখি, এবং সেদিন প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লাগে। আর এই ভালো লাগা থেকে আস্তে আস্তে তোমাকে ভালোবেসে ফেলি। শুধু তোমায় একটি নজর দেখার জন্যে, তোমার ভালোবাসার টানে এই অফিসে তোমার সহকারী পদে চাকরি করি। কিন্তু আমি জানতাম না যে আমার ভালোবাসার মানুষটি আগে থেকে অন্য কারো হয়ে আছে। যখন জানলাম তখন নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম,
যাকে ভালোবাসি তাকে পাবো না যখন, তখন আর বেঁচে থেকে কী লাভ বলো? পরে ভাবলাম আমার ভালোবাসাটা না হয় তোমার আর নীলার মাঝেই বেঁচে থাক। কথাগুলো বলেই আমাকে জড়িয়ে ধরলো। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এরপর নেহা চলে যায়। আমি কিছুই বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল। আর আমি অফিস থেকে বাসায় চলে আসি। বাসায় আসতেই দেখি পুরো বাসাটা জুড়ে অন্ধকার। হঠাৎ একটা শব্দ হয় আর কেউ বলে ওঠে, হ্যাপি বার্থডে টু ইউ পিচ্ছি জামাই। তুমি কি করে জানলে আমার আজকে বার্থডে? বারে, আমি জানবো না তো কে জানবে? চলো, আজকে আমি নিজ হাতে তোমার জন্য রান্না করেছি। এরপর খাবার টেবিলে গিয়ে দেখি আমার পছন্দের সব খাবার রান্না করা আছে। খাওয়া দাওয়া শেষ করে নীলাকে নিয়ে উপরে চলে যাই। তখন নীলার দিকে তাকিয়ে দুষ্ট মুখে বললাম, ওই শোনো না, আজকেও হবে নাকি? ওই শোনো, এমন করবা না। কেন, আমি আবার তোমাকে কি করেছি শুনি? জানি না, তোমার এই চোখের মধ্যে কেমন জানি একটা নেশা নেশা লাগে। তোমার এই চোখে আমি তাকাতে পারি না। তোমার এই চোখে তাকালে মনে হচ্ছে আমি কোথাও যেন একটা অজানা দেশে হারিয়ে যাই। তাহলে কি হয়েছে হারিয়ে যাও না? এটা বলে নীলার উপর ঝাঁপিয়ে পড়ি। এরপরে আর কিছু বলা যাবে না, বাকিটা না হয় সিক্রেট থাকুক। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নীলা এখনো শুয়ে আছে। তখন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে দেখি আমার ফোনটা বাজতে লাগলো। ফোনটা সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি। ফোনটা হাতে নিয়ে দেখি আম্মুর কল, তাই ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আম্মু বলে উঠল, বাবা, আমার শরীরটা ভালো লাগছে না, তুই কিছুদিনের জন্য দেশে আয়। আম্মু তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই দেশে আসার ব্যবস্থা করছি। আমি চেয়েছিলাম আম্মুকে ঢাকা নিয়ে আসার জন্য, কিন্তু আম্মু আসতে চায়নি, কারণ ওনার গ্রামটা খুব ভালো লাগে, তাই উনি গ্রামে থাকতে চায়। গ্রামে আম্মু অসুস্থ, তার উপর ছোট ভাই ও বোন আছে। ওদের কি অবস্থা তাও জানি না, তাই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রামে যেতে হবে। আমাকে দুশ্চিন্তায় দেখে নীলা বলে ওঠে, কি হয়েছে? তোমার মুখটা এমন খারাপ হয়ে গেল কেন? কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? আর কার কল ছিল এটা? না আসলে আমার আম্মু অসুস্থ, তাই আজকে আমাকে টাঙ্গাইলে যেতে হবে। তাহলে আমিও তোমার সাথে যাব। না, এখন তোমার ওখানে গিয়ে কোনো কাজ নেই, বরঞ্চ অফিসে অনেক কাজ আছে। তোমার আব্বু অসুস্থ, উনি পারছেন অফিসটা সামলাতে, তাই আমি যেই কয়দিন গ্রামে থাকবো ওই কয়দিন তুমি তোমার আব্বুর অফিসের দেখাশোনা করবে। খেয়াল করলাম নীলার মুখটা কালো হয়ে গেছে। দেখো সোনা, তুমি বোঝার চেষ্টা করো, আমি কিছুদিনের মধ্যেই চলে আসব। তুমি এমন মন খারাপ করো না। নীলাকে কোনো রকম বুঝিয়ে আমি রেডি হয়ে গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। এরপরে বাস কাউন্টারে এসে টিকিট কেটে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। বাসায় যেতে যেতে প্রায় 5 ঘন্টা লেগে যায়। দীর্ঘ 5 ঘন্টা পরে বাসায় এসে দেখি আম্মুর জ্বর। আমাকে দেখে বলে ওঠে, বাবা, আমি বুঝতেছি না আমি কি করব। আমার কেন জানি না মাথাটা ঘুরে আসছে। আর সব থেকে বড় কথা, আমার আজ কিছুদিন ধরে তোর কথা খুব মনে পড়ছিল। তোকে দেখার খুব আমার ইচ্ছে ছিল। আম্মু আমি তোমাকে অনেকবার বলেছি তোমাকে আমি ঢাকায় নিয়ে আসব, কিন্তু তুমি আসতে চাও না। আর তুমি একদম এসব কথা বলবে না। আমি এখনই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তোমার কিচ্ছু হবে না। একটু পর কল করে অ্যাম্বুলেন্সকে ডাকতেই চলে আসে। আসতে আম্মুকে গাড়িতে উঠিয়ে হসপিটালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। আম্মুকে হসপিটালে নিয়ে যেতেই ডাক্তাররা আম্মুকে আইসিইউতে নিয়ে যায়। আম্মুর এমন অবস্থা দেখে আমি আর সহ্য করতে পারছি না। কি করব বুঝতে পারছি না। নিজের অজান্তেই চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো। ছোটবেলার কথা আমার খুব মনে পড়ে গেল। যখন আমি ছোট ছিলাম তখন আমার ছোট ভাই আর পিচ্চি বোনটাকে রেখে আব্বু মারা যায়। তখন আমার আম্মু একেবারে শূন্যহীন হয়ে যায়। তখন আমি ক্লাস 7-এ পড়ি। তখন আম্মু কি করবে বুঝতে পারছে না। আমার পড়ালেখা, তার উপর 3 সন্তানের 3 বেলা খাবার। তখন আমি আম্মুকে বলেছিলাম যে আমি চাকরি করি, কোনো একটা চাকরি করলে তাহলে আমাদের আর অভাবটা থাকে না। কিন্তু আম্মু আমাকে সেদিন একটা থাপ্পড় দিয়ে বলেছিল, তোর কোনো কাজ করা লাগবে না, তুই পড়াশোনা করে মানুষ হবি, তুই মস্ত বড় একটা অফিসার হবি, আমি এটাই চাই।
সেদিন থেকে আমাদের 3 ভাই বোনের খাবার জোগানোর জন্য আম্মু মানুষের বাড়ি বাড়ি কাজ করতে লাগলো। এসব ভাবছি আর চোখ দিয়ে পানি পড়ছে। তখন হঠাৎ করে ডাক্তার আইসিইউ রুম থেকে বের হয়ে আসে। ডাক্তার এসে বলে, ভয়ের কোনো কারণ নেই। ডাক্তারের মুখে এমন কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলি। তখনই আমার ফোনটা বেজে ওঠে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে বলে ওঠে, তুমি কি করছো? আমার কেমন জানি না, মনটা খুব খারাপ লাগছে। আমার মনে হচ্ছে তুমি কেমন জানি একটা অসহায়ের মতো আছো। তাই আমার আর সহ্য হচ্ছিল না, তাই তোমাকে কল করেছি। তোমার আম্মুকে আমার খুব দেখতে ইচ্ছে করছে। আমি চাইছিলাম আগামীকালকে আমি চলে আসব। দেখো, তোমার চিন্তা করার এখন প্রয়োজন নেই, আর তোমার এখন আশা লাগবে না। আম্মু আপাতত এখন সুস্থ আছে, ডাক্তার এসে পড়েছে। আম্মুর আর কোনো বিপদ নেই। নীলার সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দেই। এরপর ঘন্টাখানেক পর আম্মুকে দেখতে যাই। আম্মুর কেবিনে গিয়ে আম্মুকে সুস্থ দেখে আমার যেন প্রাণ ফিরে পাই। তখন দৌড়ে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকি। তখন আম্মু আমার এমন অবস্থা দেখে বলে ওঠে, এই পাগল ছেলে কেউ এভাবে কান্না করে? দেখ আমি ঠিক আছে, তুই কেন কান্না করছিস? বোকা ছেলে, তুই এখন বড় হয়ে গেছিস না? সব ছেলেই তার আম্মুর কাছে ছোট থাকে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, আম্মুকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া লাগবে, কারণ আম্মু অনেক বছর ধরে ঠিকমতো ঘুমায়নি। এগুলো নাকি সব ঘুমের জন্য হয়েছে। আমি জানি আম্মু না ঘুমিয়েও আমাদের জন্য কাজ করেছে, তার ফলে আম্মুর আজকে এমন অবস্থা। তখন ডাক্তার এসে আম্মুকে একটা ইঞ্জেকশন দিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে আম্মু ঘুমিয়ে পড়ে। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তার উপর পিচ্চি 2টা বাসায় একা আছে। আম্মু এখনও ঘুমাচ্ছে। ডাক্তার 24 ঘন্টার জন্য একটা ইঞ্জেকশন দিয়ে গেছে। তাই বাসায় চলে যাই। বাসায় গিয়ে দেখি পিচ্চি 2টা বাড়ির সামনে দাঁড়িয়ে কান্না করছে। আমাকে দেখে ছোট বোনটা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, ভাইয়া তুই এসেছিস, আমার খুব ভয় করছিল। পিচ্চি বোনটাকে কোলে নিয়ে বাসার ভিতরে চলে যাই। আমাদের বাড়িটা বাবা মারা যাওয়ার আগে দোতলা করে যায়, কিন্তু অনেক বছর হওয়ার কারণে বাড়িটার রং নষ্ট হয়ে যায়। রাতে আসার সময় খাবার কিনে নিয়ে আসি। পিচ্চি 2টাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি। ওরা দুজন যথেষ্ট বড় হয়েছে, কিন্তু ওদের মধ্যে এখনও সেই বাচ্চামোটা রয়ে গেল। আমি খেয়ে শুতে যাব, তখনই নীলার ফোন আসে। আসসালামু আলাইকুম, কি করো? ওয়ালাইকুম আসসালাম। এই তো শুতে যাব। আম্মু কেমন আছে এখন? এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। ডাক্তার বলেছে কালকের মধ্যে বাসায় নিয়ে যেতে পারবো। নীলার সাথে আরও কিছু কথা বলে ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িটা পরিষ্কার এবং মেরামত করতে হবে, তাই কিছু লোককে বলে বাড়িটা সুন্দর করে মেরামত করে যেন নতুনের মতো করে দেয়। তখন মিমি ঘুম থেকে উঠে বলে, ভাইয়া আসলে আম্মু আমাকে যে স্কুলে ভর্তি করে দিয়েছে, ওই স্কুলে ঠিকভাবে পড়াশোনা হয় না। আমি ওখানে পড়তে চাই না। আমি জানি টাকার অভাবে আম্মু ওদেরকে কোনো ভালো স্কুলে ভর্তি করায়নি, সরকারি একটা স্কুলে ভর্তি করিয়েছে। তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দিব। তখন মিমিকে আর রাজুকে দুজনকে নিয়ে একটা ভালো প্রাইভেট স্কুলে ভর্তি করিয়ে দিয়ে চলে আসি। তখন ওখান থেকে এসে আম্মুকে দেখার জন্য হসপিটালে চলে যাই। হসপিটালে এসে আম্মুর কেবিনে যেতেই দেখি আম্মু মাত্র জ্ঞান ফিরেছে। মানে যে ইঞ্জেকশনটা আম্মুকে দিয়েছে, ওই ইঞ্জেকশনটার কারণে আম্মু সারাদিন হুঁশ ছিল না। এরপর আম্মুকে কিছু খাবার খাইয়ে একটু বিশ্রাম নিতে বলে। ডাক্তারের সাথে কিছু কথা বলি, ওখান থেকে নিয়ে নিচে যাই, কারণ আম্মুর জন্য কিছু ওষুধ নিতে হবে। তাই হসপিটাল থেকে ফার্মেসিতে যাই। তখনই হঠাৎ করে আকাশের সাথে দেখা। আকাশকে দেখে বলে উঠলাম, কী রে তুই হঠাৎ করে এখানে? তখন আকাশকে সব কিছু বলি। সব শুনে আকাশ বলে ওঠে, কি বলছিস তুই? তাহলে আন্টির এখন কি অবস্থা? আম্মু এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আচ্ছা তাহলে বল তুই এখানে আর হঠাৎ করে কেন? একটা তো কল দিতে পারতি। ধুর শালা, ফোন বের করে দেখ কয়টা কল করেছে। তুই একটা ফোন ধরেছিস? আসলে আমার ফুফাতো বোনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে,
কিন্তু তোকে জানানোর জন্য অনেকগুলো কল দিয়েছে, কিন্তু তুই তো একটাও কল ধরিসনি। আসলে অনেক বিজি ছিলাম রে। আকাশের সাথে আরও কিছু কথা বলে ওখান থেকে ওষুধ নিয়ে আকাশ সহ হসপিটালে আমি আকাশ আম্মুর সাথে কিছু সময় কথা বলে ওখান থেকে চলে যায়। তখন আম্মু বলে, মিমি কোথায় আর রাজু? আমি ওদেরকে ভালো একটা প্রাইভেট স্কুলে ভর্তি করিয়ে দিয়ে আসছি, আর আমি চাই তুমি সহ সবাই এখন আমার সাথে ঢাকায় যাবে। না বাপ, তুই জানিস আমি এই গ্রাম এই দেশের মায়া ছেড়ে কোথাও যেতে পারবো না। তোর বাবার শেষ স্মৃতি আমি রাখতে চাই এখানে। কিন্তু মা, তুমি কিভাবে একা এখানে এই বাসায় থাকবে বলো? আমি জানি আমি শতবার বললেও আম্মু ঢাকায় যাওয়ার জন্য রাজি হবে না। তাই ভাবলাম আমি যাওয়ার আগে একজন মহিলাকে রেখে দেব আম্মুর দেখাশোনা করার জন্য। তখন আম্মুকে আবার বললাম, ঠিক আছে, কিন্তু যখন তোমার ভালো লাগবে তখন কিন্তু আমার কাছে চলে আসবে। আম্মু একটা মুচকি হাসি দিল। বিকেলবেলা ডাক্তার এসে আম্মুকে রিলিজ দিয়ে দেয়। আম্মুকে নিয়ে বাসায় এসে দেখি বাসায় দরজা খোলা, কিন্তু মিমি আর রাজু তো স্কুল থেকে ফেরার পর অপেক্ষা করতে বলেছিলাম, কিন্তু দরজা খোলা কি করে খেয়াল করলাম মিমি যেন একটা মেয়ের সাথে কথা বলছে। ভাবি, ভাবি তুমি এসেছো, ভালো হয়েছে। ভাইয়ের সাথে আসোনি কেন? তোমার শয়তান ভাই আমাকে নিয়ে আসে নাই। ভাইয়া অনেক বাজি, ওর খবর আছে। কেন তোমাকে সাথে করে নিয়ে আসে নাই? আমি আম্মুকে বাসার সামনে নিয়ে আসতেই দেখি হঠাৎ করে ঘুমটা দেওয়া একটা মেয়ে আম্মুর সামনে এসে আম্মুকে পা ধরে সালাম করলো। আমি মেয়েটার দিকে তাকিয়ে অবাক হয়ে যাই, কারণ মেয়েটা আর কেউ না, নীলা। কিন্তু ও কি করে আমাদের বাসা চিনলো? তখন দেখি নীলার বাবা বাসায় থেকে বের হয়ে আসে এখন কেমন অবস্থা বেআইন আপনার? আর বলে, আম্মুর ও চিনতে আর বাকি রইলো না, উনি যে আমার শ্বশুর আর ও হচ্ছে নীলা। তখন আম্মু বলে, আরে মা, তোমার সালাম করা লাগবে না। তুমি হচ্ছে আমার মেয়ের মতো। তুমি আমার সব সময় বুকে থাকবে। জি বেয়াই, আলহামদুলিল্লাহ ভালো আছি এখন। আমি কিন্তু আজ এক্ষুনি ঢাকা চলে যাব, কারণ আমার একটা মিটিং আছে। এত দূর থেকে আসলে আর কিছু না খেয়ে চলে যাবেন? তো কি হয়েছে, যেহেতু এটা মেয়ের শ্বশুর বাড়ি, তাহলে এমন না যে আসবো না, অবশ্যই এসে আপনার হাতে রান্না খেয়ে যাব। আর হে প্রিন্স, আমার বাসায় এত গাড়ি, একটা গাড়ি নিয়েই তো এলে পারতে। নীলার বাবা এটা বলে আমাকে বিদায় জানিয়ে ওখান থেকে গাড়ি করে ঢাকায় চলে যায়। তখন আম্মু বাসার ভিতরে প্রবেশ করে। তখন নীলা আমার কাছে এসে আমার শার্টের কলার চেপে ধরে বলে ওঠে, এই শয়তান কয়টা কল দিয়েছে, একটা কলও রিসিভ করেছিস? আসলে আমি খেয়াল করিনি। এটা না তো অন্য কিছু সঠিকভাবে বলো, নয়তো কিন্তু তোর খবর আছে। নীলাকে জড়িয়ে ধরে বললাম, সত্যি সোনা? সত্যি তো? সত্যি, 3 সত্যি। আচ্ছা চলো তাহলে। কোথায় যাব? আমার শ্বশুর বাড়ি। তোমার শ্বশুর বাড়ি কোথায়? দূর ছাতা, তোমার সাথে কথা নাই। তখন আমিও বাসার ভিতরে প্রবেশ করি। বাসায় এসে খাওয়া দাওয়া করে নিজের রুমে গিয়ে দেখি নীলা মুখ কালো করে একপাশে বসে আছে। আমার ছাগলিটা কি রাগ করেছে? একদম কাছে আসবে না। আমি কারো কিছু হই না, কেউ আমাকে একদম ভালোবাসে না, তাই একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। আমার পাগলিটা কি রাগ করেছে? আচ্ছা ঠিক আছে মহারানী, আমি সরি। আচ্ছা বলো, তোমার রাগ ভাঙানোর জন্য কি করতে পারি? একটা শর্তে তোমাকে মাফ করে দিতে পারি, যদি তুমি আমাকে কোলে নিয়ে ছাদে যেতে পারো তাহলে। তুমি যে মোটা, তোমাকে আমি কোলে নিলে মনে হয় আমাকে আর কিছু বলতে না দিয়ে আমার বুকে চেপে ধরে আমার বুকে অনেকগুলো কিল ঘুষি মারতে মারতে বলতে লাগলো, তবে রে, আমি মোটু না, তুই মোটু, শয়তান ফাজিল খচ্চর ছেলে কোথাকার। কি আর করার, মহারানী যেহেতু জেদ করেছে তাহলে তো কোলে নিতে হবে। তাই কোলে নিয়ে ওকে ছাদে নিয়ে গেলাম। নীলাকে কোলে নিয়ে ছাদে নিয়ে গেলাম। কোল থেকে নামিয়ে বললাম, মনে হচ্ছে একটা আটার বস্তা নিয়েছি। কি বললি তুই? আল্লাহ, শুনে ফেললো নাকি? কই না না তো।
আমি তো কিছু বলি নাই। আমি মনে হচ্ছে কিছু শুনেছি, তুমি আমাকে কিছু বলছো। আরে না ধুর, দেখো চাঁদটা কি সুন্দর। কিন্তু জানো তো, আমার এই মায়াবতীটার মতো না। নীলা আমার এমন কথা শুনে লজ্জায় মুখ লুকালো। নীলার বুকে মাথা রেখে শুয়ে আছি। প্রিয় মানুষটার বুকে মাথা রেখে শোয়ার যে একটা প্রশান্তি পাওয়া যায়, সেই প্রশান্তিটা পৃথিবীর কোনো জিনিসের বুকে পাওয়া যায় না। এই শোনো, কি বলো? আমার না খুব খুব ভালো লাগে। ইয়েটা আবার কি? তুমি বোঝো না বুঝি? বুঝলে কি জিজ্ঞেস করতাম, বলো। আরে আমার লজ্জা লাগছে। ওরে আমার সিনিয়র লজ্জাবতী বউরে। যা শয়তান, এমন রোমান্টিক ভাবে কেউ বলে? আমার না মানে একটা বেবি লাগবে। কি সেটা আবার কি? আমি নিজেও তো একটা বাচ্চা। আসছে নিজেকে বাচ্চা দাবি করতে। শয়তান নিজেই তো কয়দিন পরে বাচ্চার বাবা হবে, আবার বাচ্চা হওয়ার দাবি করো, তাই না? আচ্ছা, একটা কিনে আনবো। বাচ্চা কিনবে মানে? বাচ্চা কি বাজারে পাওয়া যায় যে কিনবে? তাহলে কোথায় পাবো? আমি তো জানি না, কারণ আমি ছোট মানুষ। তুমি ছোট, তাই কিছুই জানো না। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি কিভাবে জানতে হয়। এই বলে নীলা আমার শার্টের কলার চেপে ধরে রুমে নিয়ে গেল। দরজা বন্ধ করে আমার সামনে এসে থাক। আর বেশি গভীর করে বলার প্রয়োজন নেই, কারণ বিবাহিত মানুষদের জন্য ইশারাই যথেষ্ট। বাকিটা না হয় আপনারা বুঝে নেন। সকালবেলা রেডি হচ্ছি, কারণ আজকে ঢাকায় যেতে হবে। আম্মুকে জড়িয়ে ধরে নীলা অনেক কান্না করেছে, কারণ এই কয়দিনের মধ্যে নীলা তার পুরনো দিনের মাকে খুঁজে পেয়েছে। যাওয়ার সময় আম্মু বলল, আমার মেয়েটার ঠিক মতো খেয়াল রাখবি, ওর যেন কোনো সমস্যা না শোনে। আর আমার যখন ভালো লাগবে আমি তোদের কাছে আসব। মিমি আর রাজু মন খারাপ করে বসে আছে। ফিরে যাব দেখে ওদেরকে ঢাকায় নিয়ে যাব। যখন আম্মুর ঢাকায় যাওয়ার ইচ্ছা হবে তখন একসাথে সবাইকে নিয়ে যাব। এরপর সবাইকে বিদায় জানিয়ে ওখান থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই। নীলার বাবা আগে থেকে গাড়ি পাঠিয়ে রেখেছিল। বাসায় আসতে আসতে দুপুর হয়ে যায়, তাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে রইলাম। কারণ শরীরটা খুব ক্লান্ত লাগছিল, তাই নীলা আর কিছু বলল না। নীলা নিচে চলে গেল। প্রায় ঘন্টাখানিক পরে হঠাৎ করে ফোনটা বেজে ওঠে। ফোনের শব্দ শুনে ঘুমটা ভেঙে যায়। ফোনটা হাতে নিয়ে দেখি আকাশ কল করেছে, তাই কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আকাশ বলে ওঠে, হ্যাঁ প্রিন্স, তুই এখন কোথায় আছিস? কেন রে? আমি তো কেবল ঢাকায় আসলাম, তুই কি এখনো গ্রামে? না, আমি গতকাল ঢাকায় এসেছি। তোকে বললাম না, আমার ফুফাতো বোনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তাই আমরা বিয়েটা ঢাকায় করছি। তাই তোকে আর ভাবিকে আসতে হবে আজ সন্ধ্যায়। কিন্তু চুপ শালা, তোকে আসতে বলেছি ব্যাস, আর কিছুই জানতে চাই না, ঠিক আছে? এই বলে কলটা কেটে দেয় আকাশ। সন্ধ্যাবেলা রেডি হচ্ছি, কারণ আকাশের সাটিতে যেতে হবে। আমি রেডি হয়ে নীলার জন্য অপেক্ষা করছি, কিন্তু মহারানীর এখনো আসার নামই নেই। আমি বুঝি না মেয়েরা এত সাজে কি করে। তখনই দেখে নীলা একটা গোলাপি রঙের শাড়ি পরে নিচে নামছে। নীলাকে দেখে যেন আমি চোখ ফেরাতে পারছি না। মনে হচ্ছে এক অপরূপ রমণী আমার সামনে আসছে। ওর ওই মায়াবী চোখে তাকিয়ে যেন কোনো অদৃশ্য রূপে হারিয়ে গেছি। তখনই নীলার ডাকে ঘোর কাটে। এই মিস্টার, এত সময় ধরে কি দেখেন? জানি না রমণী কি আছে তোমার ওই চোখে। যদি বারে বারে হারিয়ে যাই তোমার চোখের নেশায়, তাহলে বলো আমি কি করে ফেরাই, আর কি করেই বা নিজেকে সামলাই। ধুর, কি বলো, আমার লজ্জা লাগে না? এই বলে নীলা মুখ লুকালো। আকাশের ঠিকানা মোতাবেক গাড়ি সেন্টারে এসে পৌঁছায়। গাড়ি সেন্টারে আসতে আকাশ এসে আমাদেরকে নিতে আসে। একটু পর আকাশ ওর মামাতো বোনের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিতে আমি অবাক হয়ে যাই। আমার থেকে বেশি অবাক নীলা হয়, কারণ আকাশের মামাতো বোন আর কেউ না, নীলার বেস্ট ফ্রেন্ড আফসানা। তখন আফসানা বলে ওঠে, নীলা, তুই এখানে এসেছিস?
আমি তোকে কত কল করেছি, কত ফোন দিয়েছি, এবং কি আমি তোদের বাসায় পর্যন্ত গিয়েছি, কিন্তু তোকে পাইনি। আমি তো ভেবেছি আমার বিয়েতে তুই মনে হয় আর আসবিই না। আসলে আমার ফোনটা যাওয়ার সময় হারিয়ে গিয়েছিল, কিন্তু আমি বুঝিনি। তোর বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু তোর বিয়ে তো ঈশানের বেস্ট ফ্রেন্ডের সাথে ঠিক হয়েছে, আমি কখনো জানতে পারিনি। তার মানে আকাশ ভাইয়া হচ্ছে দুলা ভাইয়ের বেস্ট ফ্রেন্ড? দূর শয়তান মাইয়া, এখন কি তোর ভাইয়া আছে নাকি? এটা বলা মাত্র সবাই হেসে ওঠে। নীলা ওর বান্ধবীদের সাথে কথা বলছে, তাই আমি ওখান থেকে একটু দূরে এসে আকাশের সাথে কথা বলছি। তখনই আকাশের একটা ফোন আসে। ফোনটা রিসিভ করে আকাশ বলে ওঠে, দোস্ত তুই একটু এখানে ঘোরাঘুরি কর, আমাকে না একটু ওখানে যেতে হবে। এটা বলে আকাশ ওখান থেকে চলে যায়। শালা তুই কি বুঝবি যে সিনিয়র মেয়ে রোমান্টিক কি, তা তো আমি জানি। হঠাৎ করে দেখলাম কেউ আমাকে ডাক দেয়, সুরটা খুব চেনা চেনা লাগছিল, তাই আগ্রহ জেগে সামনে তাকাতেই দেখি আরে এটা তো নেহা। তখন ওর কাছে গিয়ে বলি, আরে নেহা তুমি এখানে? আসলে আফসানার বাবা হচ্ছে আমার বাবার বন্ধু, তাই আমাদের সবাইকে এখানে আসতে হয়েছে। তো বলো এখন কি করছো? কি আর করব, কিছুদিনের মধ্যে হয়তো অস্ট্রেলিয়া চলে যাব। কেন? জানো তো, তুমি প্রথম পুরুষ ছিলে যাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবেসেছি। জানো প্রিন্স, তোমার মধ্যে এমন একটা মায়া আছে, সেই মায়াটা কেটে ওঠানো খুবই কষ্ট, বেদনাদায়ক। তখনই এটা বলে নেহা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। আমি ওর কষ্টটা বুঝতে পারছি, তাই আমি নেহাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। তখনই কোথা থেকে নীলা এসে আমাদেরকে এমন অবস্থায় দেখে। নীলা আর সহ্য করতে না পেরে ওয়েটার থেকে একটা হুইস্কির বোতল নিয়ে পুরো হুইস্কির বোতলটা খেতে লাগলো। আর আমি দৌড়ে গিয়ে নীলাকে ছোটানোর অনেক চেষ্টা করি, কিন্তু নীলা আমাকে একটা থাপ্পড় দিয়ে পুরো হুইস্কির বোতলটা শেষ করে দেয় আর মাতলামো করতে থাকে। তাই এসব দেখে আমি গাড়ি করে নীলাকে ওখান থেকে বাসায় নিয়ে যাই। তখন নীলা মাতাল অবস্থায় বলে, আমি কি এই অংশে কম বল? তুই আমাকে ছেড়ে অন্য মেয়েকে জড়িয়ে ধরিস, আমি কি দেখতে হট না? নীলা তুমি চুপ করো, আসলে নেহা আমাকে ভালোবাসতো। ও আচ্ছা, তাহলে আমি আমি তোকে ভালোবাসি না, এই মেয়েটা তোর কাছে বেশি ঠিক আছে। যা, আমি তোদের জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাব। ঠাস ঠাস, আর একটা কথা বললে কিন্তু খবর আছে। নীলা নেশাগ্রস্ত অবস্থায় কান্না করতে করতে বলল, এই এই তুমি আমাকে মারলে? চুপ, একদম কান্না করবে না। একটা বার যদি যাওয়ার কথা বলো তো। কেন বলবো না, বলবো, 100 বার বলবো, এই বলছি। আমি আর নীলাকে কিছু বলতে না দিয়ে ওর দুই ঠোঁট নিজের দখলে করে নেই। এরপর যা হওয়ার তাই হলো। 1 বছর পর নীলা এখন প্রেগনেন্ট, তাই আম্মু ঢাকা চলে এসেছে। এই সময় নীলার দেখাশোনার খুবই প্রয়োজন। অফিসে এসে বসে আছি, আজকে কেন জানি না সারাদিন নীলার জন্য মনটা কেমন করছিল। অফিসে আসতে মন চাইনি ওকে ছেড়ে, তারপরও মনকে শক্ত করে অফিসে আসছি, কারণ নীলার বাবা এখন এই কোম্পানির একা সামলানো সম্ভব হচ্ছে না। অফিসে বসে ফাইলগুলো চেক করছিলাম, তখনই হঠাৎ করে ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করে ওপাশ থেকে বলে ওঠে, প্রিন্স বাবা, তুমি এক্ষুনি ঢাকা হসপিটালে চলে আসো, নীলার অবস্থা ভালো না। নীলার কথা শুনে আমার মনের মধ্যে যেন একটা পাহাড় ভেঙে গড়তে লাগলো। আমি যত তাড়াতাড়ি সম্ভব অফিস থেকে হসপিটালে রওনা দেই। হসপিটালের সামনে আসতে দেখি নীলার বাবা আর আমার আম্মু বসে আছে মাথায় হাত দিয়ে। আমি কাছে যেতেই আম্মু বলে ওঠে, বাবা, তুই আসছিস? নীলাকে ডাক্তাররা অপারেশন থিয়েটারে নিয়ে গিয়েছে। আমার মাথায় কিছুই কাজ করছে না, কি করব। হসপিটালের সামনে মসজিদ, আমি দৌড়ে চলে গেলাম মসজিদে 2 হাত তুলে। আল্লাহ, আমি কখনো তোমার কাছে কিছু চাইনি, কিন্তু আজকে তোমার দরবারে হাত তুলে একটা জিনিস ভিন্ন চাচ্ছি। আল্লাহ, তুমি আমার নীলাকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার সন্তানকে এই দুনিয়ার মুখ দেখার সেই তৌফিকটা তুমি করে দাও আল্লাহ। এটা বলে আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম। প্রায় ঘন্টাখানেক পরে নীলার বাবা এসে বলতে লাগলো,
বাবা, নীলের জ্ঞান ফিরেছে, তুমি নীলের কাছে যাও। এই কথা শোনার পরে আমি ছুটে যাই নীলের কাছে। গিয়ে দেখি নীলা আমার বাচ্চার সাথে খেলা করছে। আমাকে দেখে বলে ওঠে, তোমার চোখে এমন কালির দাগ কি করে হলো? ওই কিছু না। জানি, বলা লাগবে না। তুমি আমার জন্য কান্না করেছো। দেখেছো আমাদের বেবিটা তোমার মতো হয়েছে। মোটেও না, একদম তোমার মতো হয়েছে। বললাম না তোমার মতো হয়েছে। আমি বলছি তোমার মতো। যাই হোক পাঠক পাঠিকারা, আপনারাই নিজেরা বলে দেন যে বেবিটা কার মতো হয়েছে।